আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন দানা। নিউ ইয়র্কে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত দেশ। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য চলছে ব্যাপক প্রস্তুতি। নিউ ইয়র্কে পৌঁছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। এদিকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শাকিলা করিমের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সামনে ইলেকশন বলেছেন যে ইলেকশনের ব্যাপারে দেশ মোটামুটি প্রস্তুত এবং আমরা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন। এর আগে স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের হেনস্থা ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা ইভেন্ট। এই বিষয়ে আমাদের কনসুলেট এবং আমাদের ফরেন মিনিস্ট্রি এটা নিয়ে তারা ইনভেস্টিগেট করবে। এদিকে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আক্তার জানান, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার গুলির সামনে দাঁড়িয়েও ভয় পাননি। সেখানে ভাঙা ডিমে কিছু যায় আসে না। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে পড়বে। এটাতে আমরা আর অবাক হই না। এর আগে নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। সোমবার রাতে নিউ ইয়র্কের একটি হোটেলে সাক্ষাৎ শেষে পরিবারের সদস্যদের হাতে দিদারুল ইসলামের প্রতি সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে, তখন গভীর ষড়যন্ত্রের বীজ বুনতে শুরু করেছে কুচক্রী মহল। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে ভয়াবহ অপপ্রচার করা হচ্ছে। একটি চক্র আওয়ামী লীগকে পুনর্বাসনের মিশনে নেমেছে। তিনি বলেন, দলের পক্ষ থেকে কোনো আসনের কাউকে এখনও গ্রিন সিগন্যাল দেয়া হয়নি। কিছু গণমাধ্যম মনগড়া সংবাদ প্রকাশ করেছে বলে দাবি তার। যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি মহাসচিব সহ অন্য নেতাকর্মীদের হেনস্থার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। সুদৃঢ় করার এবং আরো জনবান্ধব হওয়ার সম্প্রতি কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন, আমাদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে, প্রত্যেককে গণসম্পৃক্ত কাজে সংশ্লিষ্ট থাকতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে ক্যাম্পাস পুরোপুরি ফাঁকা হয়ে পড়েছে। বন্ধ আছে ক্লাস ও পরীক্ষাও। পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক কর্মকর্তাদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনার প্রেক্ষিতে এই কর্মসূচি ডাকা হয়। এদিকে বিভিন্ন কারণে রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সোমবার রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম এই তথ্য জানান। এদিকে নির্বাচন পেছানোর প্রতিবাদে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্র শিবির। এটা তো প্রত্যাহার হয় নাই, আমরা তো জানি না। মুহূর্তের মধ্যে যে বিকেলবেলা তারা এটা প্রত্যাহার করে নিল, তাহলে কি তাদের কি এটা পাতানো খেলা ছিল? ছাত্র তো বাতিল করতে হবে। যে কতিপয় ছাত্রের নেতৃত্বে সরাসরি শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা যে অবস্থানে আছি এই অবস্থানে এখন পর্যন্ত অটল। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি।
মোস্তাফিজ, শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতি সহ ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? টানা তৃতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে টানা শাটডাউন কর্মসূচি পালন হচ্ছে, সকাল থেকেই তারা কিন্তু আসলে তাদের যে অফিসগুলো রয়েছে, দপ্তরগুলো রয়েছে, তারা কিন্তু তাদের যে কর্মযোগ্য সেটিতে তারা যোগ দেননি। কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আলোচনার জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেই আলোচনায় তারা বসতে রাজি হয়েছেন এবং দুপুর 1টার দিকে মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেই কনফারেন্স রুম আছে সেখানে কিন্তু একটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখেছি যে রাবি বিশ্বাস সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন সেখানকার 3 জন প্রতিনিধি কিন্তু সেখানে এই আলোচনা সভায় যোগ দিয়েছেন এবং এরই মধ্যে 2 জন উপাচার্য, প্রক্টর এবং রেজিস্ট্রার তাদেরকে নিয়েই মূলত এই আলোচনা যে সভাটি সেটি কিন্তু হচ্ছে এবং সেইখানে মূলত বেশ কয়েকটি ইস্যু নিয়ে কথা হতে পারে। যেটি বলা হচ্ছে যে চলমান যে অস্থিরতা বিশ্ববিদ্যালয়ে চলছে সেটি তারা সংকট নিরসনের কাজ করছেন এবং তারা কিন্তু আসলে দাবি জানিয়েছিলেন যে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত ঘটনায় যে সমস্ত শিক্ষার্থীরা জড়িত রয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি অথবা ফৌজদারি যে মামলাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসার এবং এই সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত সেই বৈঠকে আলোচনা হচ্ছে এবং আমরা কিছুক্ষণ আগেই জনসংযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন আর 15 থেকে 20 মিনিটের মধ্যেই সেই বৈঠকটি শেষ হবে এবং সেখানে মূলত এই আলোচনা যে সর্বশেষ সেটি তারা সর্বশেষ বিষয়টি আসলে জানাবেন। কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের কিন্তু পুরো ক্যাম্পাস এখন পর্যন্ত অচল অবস্থায় রয়েছে, কারণ এরই মধ্যে শিক্ষকদের একাংশ অর্থাৎ জামাতপন্থী যারা শিক্ষক রয়েছেন গতকালকে তাদের যে কর্মবিরতি সেটি প্রত্যাহার করেছে, তবে অধিকাংশই শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করেনি। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এদিকে পণ্যের দর কষাকষিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীকে দোকানে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে সাভার বাজার স্ট্যান্ডের ব্যবসায়ীদের বিরুদ্ধে। পরে যৌথ বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসুর প্রতিনিধিরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। সোমবার রাতে সাভার বাজার বাস স্ট্যান্ডের পুরাতন ওভারব্রিজের পাশে রয়্যাল মার্কেটের একটি দোকানে এই ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ সহ কয়েকজন ওই দোকানে হেডফোন কিনতে যান। দর কষাকষির এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে দোকানের মালিক সহ কর্মচারীরা শিক্ষার্থীদের উপর হাতুড়ি দিয়ে আঘাত করেন। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটক রাখে দোকানিরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণায় জড়িত চক্রের মূল হোতা সহ 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 4। দুপুরে রাজধানীর মিরপুর 1-এ র্যাব 4-এর কার্যালয়ে ব্রিফিংয়ে তথ্য জানান কোম্পানি কমান্ডার শাহাবুদ্দিন কবির। তিনি বলেন 10 বছর ধরে প্রতারণা করে আসছে চক্রটি। আরও জানাচ্ছেন এআর বাদল। চুয়াডাঙ্গার হাবিবকে সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি দেওয়ার নামে টাকার বিনিময়ে ফাঁদে ফেলে চক্রটি। হাবিবের দুলাভাই মাহফুজ জানায়, নিয়োগ দেওয়ার পরে পুরো টাকা নেয়ার আশ্বাস দেয় চক্রের সদস্যরা। 6,50,000 টাকা কন্ট্রাক্ট হয় সেনাবাহিনীতে চাকরি দেবে। গত রাত্রে ঢাকাতে নিয়ে এসে 30,000 টাকা নেয়। 30,000 টাকা নিয়ে মেডিকেল করাই। এছাড়া আনসার বাহিনীতে চাকরি দেওয়ার নামে চক্রটি প্রতারণা করে টাঙ্গাইলের ভুয়াপুরের রাজুর সাথেও। আমার আনসারের ব্যাটালিয়ানে আমার ছিল, ওই টাইমে আমি দৌড়ে বাদ পড়ি। দৌড়ে বাদ পড়ার পরে মেজর সোহেল নামে সে আমার ফোন দেয় বলে, তুমি কি বাদ পড়ছো? বললাম জি বাদ পড়ছি। তার একটু পরে ফোন দিয়ে আমার বলতেছে, তোমার চাকরি কনফার্ম হবে, তোমার টাকা লাগবে 12 লাখ। অভিযোগ পেয়ে ভুয়া নিয়োগপত্র ও আলামত সহ 6 জনকে গ্রেপ্তার করে র্যাব 4। র্যাব 4-এর কোম্পানি কমান্ডার জানান, বারবার গ্রেপ্তার হলেও মূল হোতা সুহেল সারা দেশে চাকরি দেওয়ার নামে একটি সিন্ডিকেট গড়ে তুলে প্রতারণা করে আসছিলেন। বিভিন্ন লোকাল এজেন্ট ওরা নিয়োগ করে, ওই এজেন্টের মাধ্যমে এবং আরও অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে তারা এই বিশেষ করে যারা মাঠ পরীক্ষায় বাদ হয়ে যায় বা মাঠ পরীক্ষা দিতে আসে, বাইরে দাঁড়িয়ে আছে, গেটে দাঁড়িয়ে আছে, এদের মোবাইল নম্বরগুলো এরা সংগ্রহ করে ফেলে। মূলত চাকরির নিশ্চয়তা দিয়ে টাকা হাতিয়ে নেয় এই চক্রের মূল পেশা। দীর্ঘদিন ধরে তারা এ অপরাধ করে আসছেন। এদের যে মূল হোতা সোহেল ওরফে মেজর সোহেল ওরফে র্যাব জাহিদ, তিনি এবং অন্যান্য যারা তারা বিভিন্ন সময় প্রয়োজন মোতাবেক বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন অফিসারের, কখনো আনসারের পরিচালক, এই রকম পরিচয় দিয়ে ভুক্তভোগীদের যে বাহিনীতে নিয়োগ দেওয়া দরকার সেই পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। লোভে না পড়ে চাকরি প্রত্যাশীদের সতর্ক হওয়ার পরামর্শ দেন র্যাবের এই কর্মকর্তা। এ ধরনের এজেন্সির প্রতারণার শিকার যারা হয়েছেন তারা যদি আমাদের কাছে এসে লিখিতভাবে অভিযোগ করেন। এআর বাদল, RTV, ঢাকা।
গাজীপুরের কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে তিনি একথা জানান। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন জানিয়ে দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান। এ সময় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন জানান 40% বেশি পুড়ে যাওয়ায় দুজনের কেউই শঙ্কামুক্ত নয়। গতকাল দুপুর 3টার সময় টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন লাগে, সেখানে ফায়ার সার্ভিসের 4 জন গুরুতর আহত হয়। জুলাই আগস্টের গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে 21তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন জব্দ তালিকার একজন সিআইডির ফরেনসিক বিভাগের পুলিশ সদস্য শাহেদ জোবায়ের লরেন্স। ইতিমধ্যে এ মামলায় সাধারণদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্য দিয়েছেন 49 জন। আজ মোট 5 জন সাক্ষী দিবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রিবিউনাল 2-এ সাভারের আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্যের পর জেরা চলছে 5ম সাক্ষী শহীদ তানজিল মোহাম্মদ সুজয়ের বাবা শফিকুল ইসলামের। এছাড়াও ট্রাইব্যুনাল 1-এ আরও কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম হয়। ডেঙ্গু পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 42,509 জনে। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন 181 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে অধিকাংশ রোগী হাসপাতালে ভর্তি হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যেই মারা গেছেন। এবছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি 20 থেকে 30 বছর বয়সী। জ্বর কমে গেছে, জ্বর কমে গিয়ে হনে দেখি অস্ত্র করে বমি বমি আসে, গলা দিয়ে আমার রক্ত আসে। এরপর আমরা একজনে বলছে যে ঢাকা নিয়ে যান, ঢাকা নিয়ে আসছি। জ্বর আর এত ব্যথা, মানে প্রচুর ব্যথা পুরো শরীর, পা থেকে মাথা। এবছর ওই যে পার্টিকুলার কিছু ডিস্ট্রিক্ট থেকে আসছে, বেশ কিছু বরগুনা রোগী দেখছি। গত মাস থেকে ডেঙ্গু রোগী একটু বাড়ছে। হয়তো সামনে যদি আরো গরম বেশি পড়ে, শীত আসার আগে হয়তো আরো বাড়বে ডেঙ্গু রোগী। কঠোর পদক্ষেপের পরও পাঠ্যপুস্তকের নতুন বইয়ের মান নিয়ে এবারও প্রশ্ন উঠেছে। নানা অনিয়মের অভিযোগ খোদ মান যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেই। প্রেস মালিকদের কাছ থেকে সুবিধা নিয়ে নিম্নমানের বইয়েরও ভালো রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এবারও কাজ পেয়েছেন তারাই। তবে এনসিটিবির দাবি এবার অনিয়মের কোনো সুযোগ থাকছে না। শিক্ষাবিদরা বলছেন সরকারের অদক্ষতা আর সমন্বয়হীনতার সুযোগ নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। নতুন পাঠ্যপুস্তকের মান নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। নতুন বই ছাপা নিয়ে মুদ্রণ কোম্পানিগুলোর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। নিম্নমানের কাগজ, অতিরিক্ত বই ছাপিয়ে অর্থ আত্মসাৎ এবং দরপত্র প্রক্রিয়ায় কারচুপি করে নিম্নমানের বই বিতরণ করার মতো অনিয়ম করে আসছে প্রতিষ্ঠানগুলো। এসব অনিয়ম ঠেকাতে প্রতিটি ছাপাখানায় 24 ঘন্টা তদারকি করে পরিদর্শন এজেন্সি। অথচ তাদের বিরুদ্ধেই মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে কাজ বাগিয়ে নেয়া, মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দেয়া, অল্প টাকায় টেন্ডার নিয়ে প্রেস মালিকদের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়া সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সবাই লো টেন্ডারে কাজ করতে চান। লো টেন্ডারে কাজের হলে হচ্ছে কি, তারা হাতিয়ে নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। মুদ্রণ প্রতিষ্ঠানকে সুযোগ দিচ্ছেন, মুদ্রণ প্রতিষ্ঠান সুযোগ নিচ্ছে। গত বছর থেকে এ পর্যন্ত কোনো ইন্সপেকশন কোম্পানির বিরুদ্ধে এনসিটিবি তার নিজস্ব আইনে কোনো কঠোর আইনগত ব্যবস্থা নেন নাই। তবে মুদ্রণ শিল্প সমিতির দাবি প্রেস মালিকরা বড় অনিয়ম করে না। পর্যবেক্ষণ কোম্পানিগুলোর কাছে জিম্মি তারা। 90% প্রেস এরা আসলে সিন্ডিকেটের সাথে জড়িতই না। ইন্সপেকশন কোম্পানিগুলো তারা কি করে, এত কম আন্ডার রেটে কাজ করে, সরকার এই কাজগুলো তাদেরকে কিভাবে দেয় সেটাই আমাদের বোধগম্য হয় না। কারণ তারা বাধ্য করে প্রেস মালিকদেরকে, তুমি ভালো কাগজ দিলেও আমি এটা করব, খারাপ কাগজ দিলেও এটা করব, নাহলে এত কম রেটে কিভাবে সে কাজ করে। এনসিটিবির চেয়ারম্যান বলেন, যারা 9-6 করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টেকনোলজি বেসড আমাদের যে মনিটরিং সিস্টেম এগুলি করেছি এবং আমাদের বইয়ে প্রতি ফর্মায় এবার প্রেসের নাম যাচ্ছে। ধরেন অতিরিক্ত বই কেউ ছাপিয়ে অন্য জায়গায় পাঠালো এবং আরেক প্রেস কিনে নিবে, এই ধরনের এই ম্যাল প্র্যাকটিসটাকে বন্ধ করে দেওয়ার জন্য এই মেকানিজমটা ডেভেলপ করা হয়েছে। টেকনোলজিক্যাল এই ফুটপ্রিন্ট থাকবে, কেউ কোনো ম্যানিপুলেশন করার কোনো স্কোপ থাকবে না।
এবারও সরকার মানসম্মত বই সরবরাহ করতে পারবে কিনা সে ব্যাপারে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। কন্টেন্টের কোয়ালিটির দিক থেকে দেখবেন প্রচুর ভুলভাল থেকে যাবে, কাগজের মান এবং বাহ্যিক যে অবয়ব সেগুলো কোয়ালিটি ভালো থাকবে না। তো এই যে যারা ব্যবসায়ী তারা প্রেশার ক্রিয়েট করে মনে করেন যে আপনার এই কাজগুলো হাতিয়ে নেয় এবং দিতে বাধ্য করে। যোগ্য, ক্যাপাবল, মেরুদণ্ড সম্পন্ন লোক তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হতো তাহলে আর এই কাজগুলো এগুলা নিয়ে আমরা আশঙ্কা করতাম না। নিম্নমানের বই সরবরাহে বিলম্ব শিক্ষার্থীদের পড়াশোনার মান নষ্ট করছে বলে মনে করছেন শিক্ষক অভিভাবকরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালক সায়েদুর রহমান হত্যার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা অফিসে সংবাদ সম্মেলনে তথ্য জানান পিবিআই ঢাকা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খুদা। তিনি বলেন, 2 বছর আগে পরকীয়ার জেরে এ হত্যার ঘটনা ঘটে। সদর আলী ওরফে সৌরভ ও আলমগীর নামে 2 জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। দেশে প্রথমবারের মতো চালু হলো পাইপলাইনে উড়োজাহাজের তেল সরবরাহ। সকালে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো থেকে পদ্মা অয়েল কোম্পানি পাইপলাইনের মাধ্যমে সরাসরি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহের উদ্বোধন করা হয়। এতদিন ট্রাকে করে বিমানবন্দরে জ্বালানি পরিবহনে সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগত। এখন পাইপলাইনের মাধ্যমে মাত্র 90 মিনিটেই জ্বালানি সরবরাহ সম্ভব হবে। পদ্মা অয়েলের কর্মকর্তা জানান, এই প্রকল্পকে দেশের জ্বালানি খাতের একটি মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। আগে বিমানবন্দরে তেল পৌঁছতে 10 থেকে 15 জন মানুষের প্রয়োজন হতো। এখন একজন অপারেটর কম্পিউটারের মাধ্যমে পাম্প চালাতে পারবেন। এতে বছরে অন্তত 2.5 কোটি টাকা সাশ্রয় হবে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে। বেতন ভাতা বাড়ানোর দাবিতে সোমবার থেকে তারা এই কর্মসূচি পালন করছেন। এতে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বাস বন্ধ আছে। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে। বাস শ্রমিকরা জানান, মালিক পক্ষ দীর্ঘদিন ধরে বেতন বাড়ানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই বাধ্য হয়ে তারা বাস চালানো বন্ধ রেখেছেন। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। দর্শক, ধর্মঘটের বিষয়ে বিস্তারিত জানাতে নাটোর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, ধর্মঘটে জনদুর্ভোগের বিষয়ে বিস্তারিত জানাবেন। হ্যালো, জি মাহবুবা, যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নাটোর হরিশপুর বাস স্ট্যান্ডে। বাস চালক, সুপারভাইজার এবং হেল্পারদের বেতন বৃদ্ধির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ধর্মঘট কর্মসূচি তাদের চলছে। চালকরা তাদের কর্মবিরতি পালন করছেন। তবে আশার আলো এই যে শ্রমিকেরা আমাকে জানিয়েছেন যে আজকে বিকেলে 3টার সময় ঢাকা যে শ্রমিক নেতারা রয়েছেন তারা ঢাকাতে মালিক পক্ষের সঙ্গে বসবেন এবং আলোচনা বসার পরে কি সিদ্ধান্ত আসে তার উপর নির্ভর করবে যে আসলে এই অবরোধ থাকবে কি থাকবে না। শ্রমিক নেতৃত্বে যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে তাদের যে প্রাত্যহিক জীবনের খরচ, সংসার চালানো, সে থেকে তাদের অনেক কষ্ট হচ্ছে। যাতায়াতের জন্য যে বাস চালককে 1350 টাকা, ড্রাইভারকে 1350 টাকা এবং একজন সুপারভাইজারকে 770 টাকা দেওয়া হয় এবং একজন হেল্পারকে 530 টাকা। এই বেতনে তাদের আসলে সংসার চলে না, তেমনটি কিন্তু তারা বারবার বলছেন। এছাড়াও একজন ড্রাইভার এবং হেল্পার যখন সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন তখন মালিক পক্ষ তাদেরকে চিকিৎসার খরচ পর্যন্ত দেন না। এই বিষয়গুলো কিন্তু তারা বারবার তাদের দাবিতে বলছেন। তবে নাটোর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি ঢাকার উদ্দেশ্যে। লোকাল যে বাসগুলো অভ্যন্তরীণ রুট রয়েছে সেই অভ্যন্তরীণ রুটে কিন্তু চলাচল করছে। তবে যাত্রীরা যেমনটি বলছেন যে তারা আজকে কিন্তু যাত্রী সংখ্যা খুবই কম, তারা যাত্রীরা বিকল্প রাস্তা খুঁজছে ঢাকা যাওয়ার জন্য। বিশেষ করে তারা হচ্ছে নাটোর থেকে আলাদা লোকাল বাসে, লোকাল
লোকাল বাসে তারা ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করছে। তো মাহবুবা, নাটোরের ধর্মঘট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কঙ্কার সৌজন্যে আবারও শুরু হতে যাচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো কঙ্কা সেরা পরিবার সিজন 4। রিয়েলিটি গেম শো এর রেজিস্ট্রেশন শুরু 23 সেপ্টেম্বর, চলবে 31 অক্টোবর 2025 পর্যন্ত। একই পরিবারের 18 থেকে 60 বছর বয়সী যে কোনো 2 জন সদস্য মিলে একটি দল গঠন করতে পারবে। গুলশানস্থ প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সিজন 4 এর লোগো উন্মোচন ও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফসার, সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ সহ মার্কেটিংয়ের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সিজনে থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব পেইন, তারকাদের উপস্থিতি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের বামপন্থী আন্দোলন অ্যান্টিফাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল সোমবার হোয়াইট হাউসে এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এতে বলা হয়, মার্কিন সরকার উৎখাতের লক্ষ্যে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে সংগঠনটি। ফলে দেশের অভ্যন্তরীণ এই গোষ্ঠী অ্যান্টিফাকে দেওয়া হয়েছে এমন অরাজকতাবাদী ও সন্ত্রাসীর আখ্যা। এর আগে 10 সেপ্টেম্বর ইউটাহর একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক খুন হওয়ার পর থেকেই অ্যান্টিফার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। এছাড়া 2017 সালের জানুয়ারিতে ট্রাম্পের প্রথম শপথ গ্রহণের সময় কালো পোশাক ও মুখোশ পরে ওয়াশিংটনে কাচ ভাঙচুর ও একটি গাড়ি পুড়িয়ে দেয় অ্যান্টিফা সদস্যরা। এমনকি পুলিশ বিরোধী সহিংসতা থেকে শুরু করে 2021 সালের 6 জানুয়ারির ক্যাপিটল হামলার পেছনেও অ্যান্টিফার হাত রয়েছে বলে দাবি ট্রাম্পের। খেলার খবর। এশিয়া কাপ ফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াই আজ মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হারায় এ ম্যাচটি বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। সুপার 4-এর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম ম্যাচে লঙ্কানরা 4 উইকেটে হেরেছিল বাংলাদেশের বিপক্ষে। অপরদিকে ভারতের বিপক্ষে আত্মসমর্পণের ম্যাচে পাকিস্তান হারে 6 উইকেটে। আর তাই যে দলই এই ম্যাচে হারবে ফাইনালের রেস থেকে এক প্রকার ছিটকে যাবে তারা। ফলে ফাইনালের রেসে থাকতে উভয় দলই ম্যাচটি জিততে মরিয়া। শেষ মুহূর্তে বিসিবি নির্বাচনে নামলেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলর হিসেবে নাম জমা দিয়েছেন তিনি, যদিও তার নাম জমা পড়ে নির্ধারিত সময় পার হওয়ার পর। বিসিবিতে নাম জমা দেওয়ার শেষ সময় ছিল সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে ফারুক সহ আরও কয়েকজনের নাম নির্ধারিত সময় পার হওয়ার পর জমা পড়ায় সোমবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি বলে জানিয়েছে বিসিবি। মধ্যরাতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সময় পার হওয়ার পর কাউন্সিলর হিসেবে নাম জমা দেয়াদের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরই খসড়া তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। যে কোয়েশ্চেনের আমি কনফার্ম করছি ক্রিকেট বোর্ডের হিসাবে যে এটা রাত্রে 9টার সময় এসে পৌঁছেছে। বলে দিছি আমাদের লিগালি, আমি একটা কথা বলি যে 6টা পর্যন্ত আমরা ভেরি ক্লিয়ারলি লেখা আছে যে 6টা পর্যন্ত আমরা রিসিভ করব। দুপুরের সংবাদে পর্যন্ত জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।